ঠাকুর মশাই, ও আসে প্রতি পূর্ণিমার রাতে। এই গড় পঞ্চকোটের শ্বেত টিলার ওপরে ওই ভগ্নপ্রায় মন্দিরে আর সারা রাত ধরে নানাবিধ অপ্রার্থিব কণ্ঠস্বর ভেসে আসে ওই মন্দির থেকে। কখনো চাপা কান্নার শব্দ, আবার কখনো খিলখিল করে হাসির শব্দ। ঠাকুর মশাই ও বড় অসহায় ছিল। বেঁচে থাকবার সময়ে ওর একমাত্র আশ্রয় ছিল ওর মা রূপমতী বাই। রূপমতী বাইকে যখন কেউ কোনো খারাপ কথা বলতো, তখন ওর মনে প্রচণ্ড আঘাত লাগতো। আর তখনও চুপচাপ মনের দুঃখ ভোলানোর জন্য সন্ধ্যের পর ওই শ্বেত টিলার শিব মন্দিরের কাছে এসে বসে থাকত আর ঠাকুরের সামনে চোখের জল ফেলত। কিন্তু একদিন এই পূর্ণিমার রাতে ঘটল এক মর্মান্তিক ঘটনা। মানুষ সম্পত্তির জন্য যে এত নিচে নামতে পারে তা সেদিন প্রমাণিত হয়ে গিয়েছিল। সম্পত্তির ভাগ না দিতে হয়, এই কারণে ওর পরিবারের দুজন যুবক ওকে ওই শ্বেত টিলা থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। টাল সামলাতে না পেরে ও পড়ে যায় নিচে, আর পাথরে ওর মাথাটা লেগে একদম থেতলে যায়। আর সঙ্গে সঙ্গে মুখ থেকে রক্ত উঠে ওই স্থানেই মারা যায়। ঠাকুর মশাই ওর মা অর্থাৎ বাইজি রূপমতী ছেলের এই মৃত্যু আজও মেনে নিতে পারেনি, কারণ একমাত্র এই রূপমতী ছেলেকে পাগলের মতো ভালোবাসত। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে। বঙ্গকথা চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আপনি কি এই চ্যানেলে নতুন? তাহলে এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আমরা 20,000 সদস্যের খুব কাছে আছি। আর আজ আপনারা শুনতে চলেছেন, হ্যাঁ, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছেন, তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন গল্প, তারানাথ তান্ত্রিক ও গৌড় পঞ্চকোটের বিভীষিকা। শুভেন্দু চ্যাটার্জির কলমে এটি লেখা। আজকে তারানাথ তান্ত্রিকের চরিত্রে আছে বুবাই সাহা, অন্যান্য চরিত্রে অভিক সাহা, সৌরভ রায়, মেঘনা, পার্থ সারথী, দীপ্তিমান, তৃষা, পূজা, ইন্দ্রাণী, সুপ্রজা এবং তমাল। আবহতে ফিনিক্স, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু। গল্পটি শুনতে থাকুন, কেমন লাগলো জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। শুরু হচ্ছে আজকের গল্প। সময়টা আষাঢ় মাসের এক মেঘাচ্ছন্ন সন্ধ্যা। সেদিন সারা দিন ধরে অবিরাম গতিতে বৃষ্টি পড়েছে, আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া আর বিদ্যুতের ঝলকানি দুটোই সমান তালে চলেছে। কিন্তু বিকেলের পর বৃষ্টিটা কিছুটা ধরে এসেছিল ঠিকই, কিন্তু ঝোড়ো হাওয়া আর বিদ্যুতের ঝলকানি একরকম থেকেই গেল। সেদিন রবিবার থাকায় দপ্তর ছুটি ছিল, আর এইরকম বৃষ্টিমুখর আষাঢ়ে সন্ধ্যায় ঘরে বসে থাকার জন্য মন মানতে চায় না। এমন দিনেই মনে পড়ে যায় ঠাকুর মশাই অর্থাৎ তারানাথ তান্ত্রিকের কথা। এমন দিনে ঠাকুর মশাইয়ের বৈঠকখানার ওই হ্যারিকেনের আলোতে ভৌতিক গল্পের আবহ সৃষ্টি হয়ে যায়। আর সেই আবহে ঠাকুর মশাইয়ের বলা গল্পগুলো সত্যি হয়ে উঠতে থাকে। আর ঘরে বসে থাকতে পারলাম না, তাই গিন্নিকে বলে একটা ছাতা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে। আমি যখন আমার বাড়ির সামনের গলিটা দিয়ে বড় রাস্তায় উঠতে যাব, ঠিক তখনই দেখলাম কিশোরী সেন আমার বাড়ির দিকে আসছে। ওকে আসতে দেখে ওকে আমি বললাম, ভায়া, আজ আর আমার বাড়ি গিয়ে তোমার কাজ নেই। এই বর্ষণমুখর সন্ধ্যায় আর আমার বাড়ি না গিয়ে চলো ঠাকুর মশাইয়ের বাড়ি যাই। সেখানে গেলে হ্যারিকেনের আলোয় ঠাকুর মশাইয়ের মুখ থেকে কিছু রোমাঞ্চকর ভৌতিক কাহিনী শোনা যাবে, আর আজকের এই সন্ধ্যাটা আমাদের জমে যাবে। তাই আর দেরি করো না, চলো ঠাকুর মশাইয়ের বাড়ি যাই। আমার এই কথায় কিশোরী রাজি হয়ে গেল। এরপর আমি আর কিশোরী একসাথে তারানাথের বাড়ির দিকে পা বাড়ালাম। এরপর আমরা দুজনে এগিয়ে গিয়ে একটা ফাঁকা ট্রামে উঠে পড়লাম, আমি আর কিশোরী।
তারপর সেই ট্রাম তার আপন গতিতে এগিয়ে চলল কলকাতা শহরের রাজপথ ধরে। আর ট্রামের জানালা দিয়ে আমি আর কিশোরী দেখতে লাগলাম বৃষ্টি ভেজা কলকাতার রাজপথগুলো। আমি দেখলাম রাস্তার বেশ কিছু জায়গায় 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে। এই সমস্ত দৃশ্য দেখতে দেখতে প্রায় ঘন্টা খানেক পর আমাদের ট্রামটা এসে উপস্থিত হলো মঠ লেনের সামনে। এরপর আমি আর কিশোরী নেমে পড়লাম ট্রাম থেকে। আমরা নেমে যাবার পর ট্রামটা চলে গেল দক্ষিণেশ্বরের দিকে। এবার আমরা এগিয়ে গেলাম মঠ লেনের সেই সরু গলিটার দিকে। গলিতে ঢোকার আগে কিশোরী তারানাথের জন্য পাশের মুদি দোকান থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে নিল। তারপর আমরা দুজনে প্রবেশ করলাম গলিটার ভেতরে। গলির ভেতরে প্রবেশ করার পর আমার প্রায় মনে হয় এই স্থান যেন আধুনিক কলকাতার স্থান নয়। এই স্থানে আজও প্রাচীনত্বের ছোঁয়া আছে, আর তার সাক্ষ্য বহন করে চলেছে এই গলির ভেতরে অবস্থিত বাড়িগুলি। এই সমস্ত কিছু দেখতে দেখতে আমি আর কিশোরী এসে উপস্থিত হলাম তারানাথের বাড়ির সদর দরজার সামনে। তারপর কিশোরী দরজায় টোকা দিল। এরপর ভেতর থেকে ভেসে এলো তারানাথের গলা। চারি, মা চারি, একটু দেখ তো মা, এই সময় আবার কে এলো? এরপর আমরা শুনতে পেলাম চারির গলা। সে বলছে, দেখছি বাবা। এরপর চারি তাড়াতাড়ি উপরতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো, আর তারপর সদর দরজাটা খুলে দিল। এরপর আমাদের দুজনকে দেখে সে একগাল হাসি দিয়ে বলল, আসুন কাকাবাবু, আপনারা ভেতরে আসুন। ক্ষমা করবেন, দরজাটা খুলতে একটু দেরি হয়ে গেল। এতে ক্ষমা চাওয়ার কি আছে চারিমা, আমরা কিচ্ছু মনে করিনি। এরপর আমাদের দুজনকে চারি নিয়ে এলো উপরতলার বৈঠকখানায়, আর আমাদের বলল, কাকাবাবু, আপনারা এই ঘরে বসুন, আমি বাবাকে বলছি আপনারা এসেছেন। এই কথা বলে চারি চলে গেল। এরপর মিনিট 20 পরে তারানাথ এলেন বৈঠকখানায়। তারপর আমাদের দেখে একগাল হাসি দিয়ে বললেন, কি ব্যাপার? হ্যাঁ, এই বাদলা দিনে আমার ডেরায় ঘরে কি মন ঠিক ছিল না বুঝি? আসলে ঠাকুরমশাই, এই বাদলা দিনে ভৌতিক গল্প বেশ ভালোই জমে, আর আপনার মুখ থেকে এই রকম দিনে ভৌতিক গল্প শোনার লোভ আর আমরা সামলাতে পারিনি, তাই চলে এলাম আপনার কাছে। আমাদের এই কথোপকথনের সময় চারি ঘরে প্রবেশ করে আমাদের 3 জনের জন্য 3 কাপ চা আর গরম গরম ফুলুরি দিয়ে গেল। এরপর তারানাথ আমাদের বললেন, তোমরা আগে খেয়ে নাও, তারপর বরং গল্প শুরু করছি। এরপর কিশোরী তারানাথের জন্য আনা পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের হাতে তুলে দিল, আর তারপর তারানাথ ওই প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সেটাকে ধরিয়ে মনের সুখে 2টো টান দিলেন। এরপর আমি চায়ে একটা চুমুক দিয়ে তারানাথকে বললাম, ঠাকুরমশাই, আমরা তো আপনার কাছে নানান রকমের তান্ত্রিক, কাপালিক এবং অঘরীদের গল্প শুনেছি। আজ আর সেরকম গল্প শুনবো না। আজকে আমরা আপনার কাছ থেকে সত্যিকারের ভূতের গল্প শুনতে চাই। আর এইরকম পরিবেশে আপনার মুখ থেকে ভৌতিক গল্প যদি শুনি, তাহলে সত্যিই এক অনন্য অনুভূতির সৃষ্টি হবে আমাদের মনে। তাই আজকে আপনি আমাদের সেই রকমই কোনো ঘটনা শোনান, আমরা সেটাই শুনবো। হ্যাঁ ঠাকুরমশাই, আজকে এইরকমই গল্প হোক, আমরা শুনতে চাই এইরকম গল্প। আর ঠিক এই সময়ে আবার বাইরে ঝেঁপে বৃষ্টি এলো, আর এর সঙ্গে বিদ্যুৎ ঝলকানি আর ঝোড়ো হাওয়ার দাপটও বেড়ে উঠল। সেদিকে একবার তাকিয়ে তারানাথ আমাদের উদ্দেশ্যে বললেন, আমার এই জীবনে আমি যেমন সাধনার জন্য অনেক তান্ত্রিক, কাপালিকের সঙ্গ করেছিলাম, ঠিক তেমনই বিভিন্ন গ্রামগঞ্জে শ্মশানে মশানে ঘুরে বেড়ানোর সময় অনেকবার অনেক অশরীরী অস্তিত্বকে অনুভব করেছিলাম। আবার কখনো কখনো তাদের নিজের এই জড়জাগতিক চোখ দিয়ে প্রত্যক্ষও করেছিলাম, কিন্তু কখনো তাদের দেখে ভয় পাইনি, কারণ আমি জানতাম যে ওরা ওদের জীবৎকালে অনেক রকমের পাপ কাজ করেছিল, আর যার জন্য তারা অনন্তকালের জন্যই পৃথিবীতে রয়ে গেছে, মুক্তি তাদের ঘটেনি। এইভাবে দীর্ঘ সময়ের জন্য পৃথিবীর বুকে থাকতে থাকতে অনেক সময় এরা শয়তান, তান্ত্রিক ও কাপালিকদের বশবর্তী হয়ে যায়।
আর তখন ওই সমস্ত তান্ত্রিক ও কাপালিকরা তাদের কিছু ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য এই সমস্ত অতৃপ্ত আত্মাদের নিজেদের বশে এনে তাদের মাধ্যমে সাধারণ নিরীহ মানুষদের ক্ষতি সাধন করে থাকে। আমরা সবাই মনে করে থাকি যে ভূত প্রেত আমাদের ক্ষতি করে থাকে। অনেক ক্ষেত্রে সেটা সত্য হলেও কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেটা ভুল প্রমাণিত হয়ে যায়, কারণ এই সমস্ত ক্ষতির পেছনে থাকে ওই সমস্ত স্বার্থলোভী নিম্ন শ্রেণীর তন্ত্র সাধকেরা, যারা এই সমস্ত প্রেতেদের নিজেদের কাছে বন্দি করে রেখে একের পর এক মানুষের ক্ষতি করে চলে। আমার জীবনে আমি এই রকম ঘটনা বহুবার দেখেছিলাম, আর অনেকবার এদের প্রতিহতও করেছিলাম। তাই আমি জানি এই সমস্ত নিম্ন শ্রেণীর তন্ত্র সাধকেরা কতটা মারাত্মক হতে পারে, আর তার কিছু ঘটনা আমি তোমাদের আগেই বলেছিলাম, তাই আর সেদিকে যাচ্ছি না। আজকে তোমাদের জন্য আমি যে কাহিনী শোনাবো বলে ঠিক করে রেখেছি, সেই কাহিনী সম্পত্তির লোভ আর বিকৃত কামের মিশেলে 1 বছর 12 ছেলের করুণ পরিণতির কাহিনী। এই কাহিনী আমার বলার 5টা গল্পের মতো নয় হে। এই ঘটনা আমার জীবনে অতি সম্প্রতি ঘটেছিল, আর যার রেশ আজও আমার স্মৃতিতে অমলিন অবস্থায় রয়ে গেছে। এই ঘটনা আবারও আমাকে মানুষের পাশবিক বর্বরতার কথা মনে করিয়ে দিয়েছিল, যে নিজের লোভকে চরিতার্থ করার জন্য মানুষ প্রয়োজনে পশুর অধম হয়ে উঠতে পারে। আজকের এই কাহিনীর সূত্রপাত পুরুলিয়া জেলার ঐতিহাসিক স্থান গড় পঞ্চকোটে। গড় পঞ্চকোট বা পঞ্চকোট পুরুলিয়া জেলার সব থেকে প্রসিদ্ধ একটা অঞ্চল। বরন্তী ঝিলের নিকটস্থ স্থান বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে চলে। গড় কথার অর্থ হল দুর্গ পরিবেষ্টিত এলাকা। প্রাচীনকালে পুরুলিয়ার এই অংশে রাজরাজারা শত্রুপক্ষের থেকে রক্ষা পাবার জন্য দুর্গ নির্মাণ করে বসবাস করত, আর যুদ্ধের সময় ওনারা এই দুর্গ থেকে যুদ্ধ পরিচালনা করতেন। এরপর যতদিন গড়িয়েছে রাজ পরিবারের মধ্যে হিংসা ষড়যন্ত্রের মাত্রা ক্রমশই বেড়ে চলেছিল। গুপ্ত হত্যা, খুন, আত্মহত্যার মতো ঘটনা ক্রমশই এই সমস্ত দুর্গকে জনমানবহীন করে তুলেছিল। আর একটা সময় পর এই সমস্ত বড় বড় প্রাসাদ সম দুর্গগুলো জনমানবহীন পরিত্যক্ত হয়ে রয়ে গেল। আর তারপরে প্রকৃতির নিয়মে আস্তে আস্তে এগুলো ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল। গড় পঞ্চকোটের বেশ কয়েকটা দুর্গ কালের নিয়মে ভেঙে গিয়েছে, আর সেখানে ছোট বড় টিলার সৃষ্টি হয়েছে। বর্তমানে আর স্থানীয় বাসিন্দারা এই সমস্ত টিলার নামও রেখেছিল, এই যেমন শ্বেত টিলা, মানসী টিলা, বারুণী টিলা প্রভৃতি। এদের মধ্যে শ্বেত টিলার উপর একটা টেরাকোটার শিব মন্দিরও আছে, যেটার অবস্থা ভগ্নপ্রায়, কিন্তু তবু আজও নিয়ম মেনে প্রতিদিন সকাল আর সন্ধ্যায় পূজারি এসে পুজো করে যান ওই মন্দিরে। এই হলো গড় পঞ্চকোট। এই গড় পঞ্চকোটের জমিদার ছিলেন জমিদার শ্রী বিমলা প্রসাদ ভট্টাচার্য। সুদূর পূর্ববঙ্গ নিবাসী এই জমিদার পরিবার নিজেদের জমিদারিকে দেশভাগের পর স্থানান্তরিত করেই গড় পঞ্চকোটে চলে আসেন। জমিদার বাবু এই গড় পঞ্চকোটে নিজের স্ত্রী ভদ্রেশ্বরী দেবী আর 2 ছেলে রমাপতি আর তীর্থপতিকে নিয়েই থাকতেন। জমিদার বাবুর তত্ত্বাবধানে গড় পঞ্চকোটের মানুষ অতি অল্প দিনেই সুখ শান্তির মুখ দেখল। কারোর মনে কোনো অভাব অভিযোগ ছিল না। ঠিকঠাক সময় মতো প্রজারা জমিদার বাবুকে প্রাপ্য খাজনাও মিটিয়ে দিত, আর উৎসব পরবের সময় জমিদার বাবু প্রজাদের বেশ কিছু অর্থ আর নতুন জামা কাপড়ও দান করতেন। এছাড়াও পঞ্চকোটের জমিদার বাড়িতে শারদ উৎসবের সময় জমিদার বাবু আর গিন্নিমা টানা 9 দিন ধরে দরিদ্র নারায়ণও সেবা দিতেন,
আর সেই সেবাতে গ্রামের সকলের নিমন্ত্রণ থাকত। সবাই এসে পাত পেরে অন্ন খেয়ে যেত, আর 2 হাত ভরে জমিদার বাবু আর গিন্নিমাকে আশীর্বাদও করে যেত। এইভাবেই প্রজাদের সাথে নিয়ে জমিদার বাবুর জমিদারি বেশ ভালোভাবেই চলছিল গড় পঞ্চকোটে। জমিদার বাবুর 2 ছেলে রমাপতি আর তীর্থপতি, এদের দুজনের মধ্যেই একমাত্র রমাপতি অর্থাৎ জমিদার বাবুর বড় ছেলে জমিদার বাবুর মতোই ভালো গুণের অধিকারী ছিল, আর সে নিজেও জমিদার বাবুকে এই সমস্ত প্রজাহিতকর কাজ করবার জন্য উৎসাহ দিত। রমাপতিকে পেয়ে জমিদার বাবু খুব নিশ্চিন্তে ছিলেন, কিন্তু অন্যদিকে ছোট ছেলে তীর্থপতি ছিল পুরো বিপরীত চরিত্রের, লোভী, স্বার্থপর এবং সর্বোপরি নারী লোলুপ স্বভাবের অধিকারী। তীর্থপতি কোনোদিনই চাইত না যে ওর বাবা অর্থাৎ জমিদার বাবু এইভাবে অর্থ ও ধন সম্পত্তি ওই সমস্ত গ্রামের গরিব কাঙালিদের মধ্যে বিলিয়ে দিক বলে। আর এইসব অন্নদান উৎসব, দরিদ্র নারায়ণ সেবা, বস্ত্র বিতরণ এইসবেরও ঘোর বিরোধী ছিল। সে সব সময় জমিদার বাবুকে বলতো, বাবা মশাই, দেখুন, আপনি আমাদের পূর্বপুরুষ তথা আপনার জমিদারির মাধ্যমে লাভ করা অর্থ ধনসম্পত্তি সমূহ দিয়ে এইভাবে ওইসব কাঙালিদের খাওয়াতে থাকলে আর নতুন নতুন কাপড় বিনামূল্যে বিতরণ করতে থাকলে একটা সময় পর আমরাই ওদের মতন রাস্তার ভিখারি হয়ে যাব। আচ্ছা দেখুন বাবা মশাই, আপনি আর দাদা কোনোদিনই আমার কথা শুনবেন না, সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু সেটা নিয়ে আমার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই। শুধুমাত্র আপনার কাছ থেকে আমি কেবল একটা জিনিসই চাই, আর সেটা হলো সম্পত্তিতে আমার অধিকারটা। আপনি শুধু আমার অধিকারটা আমাকে বুঝিয়ে দিন, ব্যাস, তাহলেই হবে। আর বাকি আপনি কাঙালি ভোজন করান কি মোচ্ছব করান সেটা নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। নিজের ছোট ছেলের এই কথা শুনে জমিদার বাবু ওকে বললেন, দেখ বাবা, সম্পত্তির ভাগাভাগির সময় এখনো আসেনি। ঠিক সময় মতো আমি তোদের সবার মধ্যেই এই সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে যাব, সেটা নিয়ে তুই আর চিন্তা করিস না। আর এইভাবে রোজ রাতে মদ খেয়ে এসে এইরমভাবে আর চিৎকার চেঁচামেচি করিস না তুই, এতে আমাদের পরিবারের মান সম্মান সব নষ্ট হয়ে যাচ্ছে, তুই বুঝিস না সেটা? এই রকম ঝামেলা প্রায় নিত্যদিনই লেগে থাকতো জমিদার বাড়িতে। তীর্থপতি জমিদার বাবুর সাথে ঝগড়া ঝামেলা করবার পর চলে যেত বাইজি পাড়ায়, আর সেখানেই সারা রাত কাটিয়ে পরের দিন সকালে নেশাগ্রস্ত অবস্থায় টলতে টলতে বাড়ি ফিরত। বাইজি পাড়ার সব থেকে সুন্দরী বাই ছিল রূপমতি বাই। যেমন তার রূপ, ঠিক তেমনই তার গানের গলা আর নাচের দক্ষতাও। এই রূপমতি বাইজিকে দেখবার জন্য সেই সময় গোটা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে রাজরাজারা, জমিদারেরা ছুটে ছুটে আসতো, আর ও রূপে গুণে মুগ্ধ হয়ে ওকে বিবিধ দামি দামি উপহারও দিত। রূপমতি বাইয়ের এই সবের প্রতি কোনো আকর্ষণ ছিল না, ওর মনে কেবল একটাই ইচ্ছে ছিল, আর সেটা হলো স্বামী সন্তান নিয়ে সংসার করবার। কারণ পেটের দায়ে পেশায় প্রবেশ করতে বাধ্য হয়েছিল সে। ছোটবেলায় পরিবারের অভাব অনটন ওকে এই পথে নিয়ে এসেছিল, আর এই পথে সে পরপুরুষদের মনোরঞ্জন করাই ওর পেশা হয়ে উঠেছিল। দিনের পর দিন, রাতের পর রাত কত শত পরপুরুষের কামাতু স্পর্শকে সহ্য করতে হয়েছিল তার কোনো হিসেব নেই। আর এই সব সইতে সইতে মালতীলতা দাসী এক সময় হয়ে উঠেছিল সারা বঙ্গদেশ তথা ভারত খ্যাত রূপমতি বাই। কিন্তু রূপমতির আর এই সমস্ত কিছুই ভালো লাগতো না। ও সব সময় ওদের দলের মুখিয়া কাঞ্চনা বাইকে বলতো, মুখিয়াজি, আমাকে এবার আপনি মুক্তি দিন, আমি আর এই কাজ করতে পারছি না, আর এই পরপুরুষদের স্পর্শ আমার এই শরীর নিতে পারবে না। এখানে আমার দম বন্ধ হয়ে আসছে, আপনি আমায় দয়া করুন মুখিয়াজি। এ তুই কি ধরনের কথা বলছিস রূপমাতে? তুই কি ভুলে গেছিস
যখন তুই অসহায়ভাবে ছোটবেলায় আমার কাছে এসেছিলিস কাজের জন্য, তখন আমি এই কাঞ্চনা বাই তোকে সাথে নিয়েই বেনারসে গিয়েছিলাম, আর সেইখানে তোকে নাচে ও গানে পারদর্শী করে তুলেছিলাম। আর ওই শিক্ষার জোরেই আজ তুই এই পুরো ভারতের বাবুদের মন জয় করে সুখের মুখ দেখেছিস। আর এখন যখন তোর এত নাম ডাক, তুই এই সময়ে এই সমস্ত কিছু ছেড়ে চলে যাবার কথা বলছিস? রূপমাতি, তুই আমার এই বাইজি পরিবারের প্রধান বাইজি। আজ তোর নামে আমাদের গোটা ভারত চেনে। তুই আমাদের ছেড়ে যাস না রূপমাতি। সামনে কয়েকজন বড় বড় বেনারসি বাবু আসবেন, আর যদি ওনারা তোর প্রতিভায় মুগ্ধ হন, তাহলে তোর আরো খ্যাতি বাড়বে। তুই তোর নিজের সিদ্ধান্ত বদল করে নে রূপমাতি, আর নিজের কাজে একদম ডুবে যা, বুঝেছিস? এই কথা বলে কাঞ্চনাবাই চলে গেল। রূপমতি বাইয়ের মুক্তি আর হলো না। ওকে আবারও প্রস্তুত হতে হলো নতুন পরপুরুষদের কাছে যাবার জন্য। যথারীতি সেদিন রাতে বাইজি পাড়ায় রূপমতিদের আখড়ায় এসে উপস্থিত হলো তীর্থপতি। এর আগেও তীর্থপতি বেশ অনেকবারই এখানে এসেছিল, কিন্তু কোনোদিনই রূপমতিদের আখড়ায় আসেনি। কিন্তু আজও কিছু শহরের বাবুদের সাথে রূপমতি বাইয়ের আখড়ায় এলো। যথারীতি আখড়ায় প্রবেশ করে তক্তপোষের উপর জমিয়ে বসলো ওরা, আর তারপর মদের নেশায় মেতে উঠে রূপমতির নাচ ও গান শুনতে শুরু করলো। রূপমতি যখন নিজেই সেই সুরেলা কণ্ঠে একটা আরবি গজল গাইছিল, তখন তীর্থপতি ওর দিকে এক দৃষ্টে তাকিয়েছিল, আর রূপমতিও মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছিল তীর্থপতির দিকে। অমন সুপুরুষ যুবকের আগে কখনোই ওর এই আখড়াতে আসেনি। যারাই আসতো তারা সকলেই ছিল বয়স্ক জমিদার গোছের ব্যক্তি, যাদের মনে সবসময় জ্বলত কামের আগুন, যাদের দেখলে মনে প্রেম নয় বরং ভয়েরই সৃষ্টি হয়। কিন্তু আজ তীর্থপতিকে দেখে রূপমতির মনে প্রেমের দোলা লেগেছিল, আর এতদিন ধরে যে সুখের সংসারের স্বপ্ন দেখেছিল সেটা এক লহমায় আবারও চোখের সামনে ভেসে উঠল। এরপর গানের মধ্যে রূপমতি উঠে সুরাপাত্র হাতে নিয়ে এগিয়ে গেল তীর্থপতি সহ বাকিদের গেলাসে সুরা ঢেলে দিতে। যখন ও তীর্থপতির কাছে গিয়ে ওর হাতে ধরা গেলাসে সুরা ঢালছিল, ঠিক তখনই তীর্থপতি ওর হাতের উপর হাত রেখে বলল, রূপামতি, তোমার গানের গলা খুব সুন্দর, আর তোমার রূপে আগুন রয়েছে যেটা আমাকে পাগল করে তুলেছে। বলো, তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। এই বলে তীর্থপতি নিজের গলায় থাকা মোটা সোনার চেনটা খুলে রূপমতির গলায় পরিয়ে দিল, আর সেই সঙ্গে কয়েকটা সোনার মোহর ওর দিকে এগিয়ে দিল। রূপমতির ইচ্ছে না থাকলেও ও সেটা নিল। এরপর সেই দিন আসর শেষে যখন সব বাবুরা চলে গেল, তখন তীর্থপতি ওদের সাথে গেল না, বরং এবারও কাঞ্চনা বাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে গেল রূপমতি বাইয়ের ঘরে। আর সেখানে গিয়ে রূপমতিকে ও বলল, রূপমতি, আমি জানি তোমার এখানে থাকতে আর ইচ্ছা করে না। শুধুমাত্র পেটের দায়ে তুমি এইভাবে প্রতিদিন আসর জমাও, আর পরিণামে পরপুরুষদের কামাতুর সম্পর্ক তোমাকে স্পর্শ করে। রূপমতি, তোমার কষ্টটা আমি বুঝতে পারি, আর তাই আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চাই। আমরা অনেক দূর চলে যাব, আর সেখানে সুখে শান্তিতে ঘর করব। আমি তোমার মতন এমন সুন্দরীকে নিজের জীবনসাথী হিসেবে পেলে ধন্য হয়ে যাব রূপমতি। আমি তোমায় কথা দিচ্ছি রূপমতি, তুমি যদি আমার সাথে আসো তাহলে তোমার জীবনে আর কোনো কষ্ট দুঃখ থাকবে না। কেন মিথ্যে স্বপ্ন দেখাচ্ছেন বাবু? আমরা হলাম বাজারের মেয়ে ছেলে, আর আপনারা হলেন রাজার ছেলে। আপনাদের সাথে আমাদের কেবল একটাই সম্পর্ক, সেটা হলো যৌনতার। আপনারা নিজেদের কামের আগুনকে শান্ত করতেই তো ছুটে ছুটে আসেনি পাড়ায়, রাতের পর রাত মেতে থাকেন আমাদের সাথে সেই আদিম রসাত্মক খেলায়। আর সেখানে আপনি আমার সাথে ঘর বাঁধবার কথা বলছেন। বাবু,
আপনার আর আমার এই সম্পর্ক কোনোদিনই আপনার সমাজ মেনে নেবে না। আর সবাই আমাকে বলবে বামন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়িয়েছি। বাবু, আমরা তো সমাজের চোখে নষ্টামি মানুষ, কিন্তু আপনারা তো গণ্যি মান্যি ব্যক্তি। তাহলে কেন এরকম হঠকারী সিদ্ধান্ত নিচ্ছেন? ফিরে যান বাবু, নিজের ভদ্রাসনে ফিরে যান, আর ভুলে যান রূপমতী বাইকে। রূপমতির কথা শুনে তীর্থপতি রূপমতির হাত দুটো ধরে ওকে বলল, রূপমতী, এমনভাবে আমাকে ফিরিয়ে দিও না। আমার তোমার প্রতি ভালোবাসা মিথ্যে নয়, আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি। আর আজ প্রথম দেখাতেই তোমাকে আমার মনে ধরে গেছে, আর এই মন আমি অন্য কাউকে দিতে পারবো না। রূপমতী, বোঝো এটা। তাই আমাকে ফিরিয়ে দিও না তুমি। আর তুমি যে সমাজের কথা বলছো, আমি সেই সমাজের তোয়াক্কা করি না। আমি শুধু এটা বিশ্বাস করি যে সত্যিকারের ভালোবাসাকে আটকানোর ক্ষমতা কারোর মধ্যে থাকে না। আমি তোমাকে নিয়ে অনেক দূর চলে যাব, আর সেখানে গিয়ে সংসার পাতবো আমি আর তুমি। তোমাকে আমি আমার সোহাগে আদরে ভরিয়ে তুলব। তুমি যে সুখের স্বপ্ন দেখো, সেই সমস্ত সুখ আমি তোমায় এনে দেব। শুধু একটিবার আমার এই প্রস্তাবে রাজি হয়ে যাও রূপমতী, আমাকে ফিরিয়ে দিও না তুমি। এরপর রূপমতি আর নিজেকে সামলাতে পারল না। ওর চোখ দিয়ে গড়িয়ে পড়ল আনন্দের অশ্রুধারা, আর ও এবার নিজের মাথাটা তীর্থপতির বুকের ওপর রেখে অজোরে কেঁদে উঠল। আর তীর্থপতি ওকে নিজের দুই হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। এরপর ওরা দুইজনে মেতে উঠল সেই আদিম রসাত্মক খেলায়, আর সারা রাত ধরে চলল সেই খেলা। তীর্থপতির প্রেমের জালে জড়িয়ে পড়ল রূপমতি বাই। পরের দিন ভোরবেলায় তীর্থপতির রূপমতিকে নিয়ে সকলের চোখের আড়ালে পঞ্চকোট থেকে পালিয়ে শহরে চলে এলো। কলকাতায় এসে তীর্থপতি রূপমতিকে নিয়ে তুলল একটা বাগান বাড়িতে, আর এই বাগান বাড়িটা ছিল তীর্থপতিদেরই। যাই হোক, রূপমতি অন্ধের মতো ভরসা করে চলেছিল তীর্থপতিকে, আর তীর্থপতিও নিজের কামনার আগুনকে শান্ত করে নিচ্ছিল রূপমতিকে ব্যবহার করে। এইভাবে কেটে গেল বেশ কয়েকটা সময়, আর তারপরই হঠাৎই একদিন রূপমতি তীর্থপতিকে বলল, ছোট বাবু, আপনাকে কিছুদিন ধরে একটা কথা বলবো করে বলাই হচ্ছে না, কিন্তু আজ আমি মনে সাহস এনে আপনাকে এই কথাটা বলবই। আপনি যদি অভয় দেন তো আমি আপনাকে বলতে পারি। আরে রূপমতী, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ ভাল্লুক যে তোমায় খেয়ে ফেলবো? তুমি আমার জান, তোমাকে আমি ভালোবাসি। বলো বলো, তুমি কি কথা বলতে চাও? ছোট বাবু, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। আমাদের এই প্রেমের উপহার আমার গর্ভে বড় হচ্ছে। ওর মুখে এই কথা শুনে তীর্থপতির মুখটা অন্ধকার হয়ে গেল, আর তারপরও রূপমতিকে বলল, রূপমতী, তুমি এই সন্তানকে জন্ম দিও না। আমি এই সন্তানের বাবা হতে চাই না। আর তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করিনি, তাহলে কেন এইসব পাপের দায়িত্ব আমি নিতে যাব? 2 দিন তোমার সাথে মেলামেশা করেছি, তার মানে এই নয় যে তুমি কান্নাকার পাপকে এই পৃথিবীতে এনে আমাকে বলবে তার দায়িত্ব নিতে। তোমার সাথে কামের খেলা খেলবো বলে তোমাকে এখানে এনেছিলাম, আর এখন আমার সন্তুষ্টি হয়ে গেছে, আর তাই আর তোমাকে আমি চাই না। দয়া করুন ছোট বাবু, এইরকম ভাবে আপনি সন্তানকে অস্বীকার করে যাবেন না। ও যে আপনারই রক্ত, আমাদের ভালোবাসার চিহ্ন। আপনি যদি এইভাবে আমাদের একা করে চলে যান, তাহলে আমরা সমাজে বাঁচবো কিভাবে? এই খবরদার রূপমতী, একদম ন্যাকামি করবে না। আমি যখন বলেছি পারবো না, তখন পারবো না, ব্যাস। আমাকে গড় পঞ্চকোটে ফিরতে হবে, আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোর মতন এরম বাজারের মেয়েরা পরপুরুষদের ভোগের সামগ্রী ছিলিস, আছিস আর থাকবি। তোদের সাথে কামের খেলা খেলা যায়, কিন্তু বিয়ে করে সংসার, সে আশাই রাখা উচিত নয়। এই কথা বলে রূপমতিকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে তীর্থপতি ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে চলে গেল, আর ফিরেও তাকালো না রূপমতির দিকে। এরপর থেকে শুরু হলো রূপমতির দুঃখ কষ্টের জীবন। আর অন্যদিকে গড় পঞ্চকোটে ফিরে
আবারও উশৃঙ্খল জীবন শুরু করলো তীর্থপতি। আর সেই সঙ্গে সম্পত্তির মালিকানা লাভের জন্য আবারও জমিদার বাবুর সাথে ঝগড়া ঝামেলা শুরু করেছিল ও। এই সমস্ত ঝামেলার মধ্যে জমিদার বাড়িতে নতুন অতিথির আগমন ঘটে। যখন তীর্থপতি কলকাতায় রূপমতির সাথে কামের খেলায় মগ্ন ছিল, তখন জমিদার বাড়িতে জমিদার বাবু রমাপতির বিয়ে দিয়েছিল বাঁকুড়ার জমিদার শ্রীযুক্ত তপন মিশ্র রায় বাহাদুরের কন্যা প্রভাবতীর সাথে। আর আজ এতদিন পর প্রভাবতী জমিদার বংশের প্রথম বংশধরকে জন্ম দেয়। আর তাই জমিদার বাড়িতে খুশির উৎসব। কিন্তু তীর্থপতি মোটেও খুশি ছিল না, কারণ জমিদার বাড়িতে সম্পত্তির অংশীদারের সংখ্যা বেড়ে উঠল। বড় ছেলের বিয়ের পর জমিদার বাবু নায়েব রঘুপতি সামন্তকে সাথে নিয়ে বিভিন্ন গ্রামে ও শহরে সম্বন্ধ পাঠিয়ে অবশেষে মেদিনীপুর নিবাসী জমিদার শ্রীশচন্দ্র রায় বাহাদুরের কন্যা কুমুদিনীর সাথে তীর্থপতির বিবাহ সুসম্পন্ন করলেন। জমিদার বাড়ি এবার পূর্ণ হলো, কিন্তু অন্যদিকে তখন শহরের বাগান বাড়িতে লোকচক্ষুর অন্তরালে রূপমতি বাই তীর্থপতির বিকৃত কামের ফসল ওই শিশুকে ভূমিষ্ঠ করেছিল। রূপমতি ছেলে সন্তান জন্ম দিয়েছিল, কিন্তু জন্মের পর রূপমতি দেখল বাচ্চাটার একটা পায়ে খুঁত, সেই পাটা একটু বাঁকা। রূপমতি বুঝতে পেরেছিল এর কারণটা সেদিন ভরা গর্ভাবস্থায় যখন তীর্থপতি ওকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়েছিল, তখন এই ঘটনাটা ঘটেছিল। ছেলেকে বুকে জড়িয়ে অঝরে কেঁদে উঠেছিল রূপমতি বাই। তুই আমার নয়নের মণি, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি জানি আমি বাজারের মেয়ে, আর তার থেকেও বড় কথা আমি অবিবাহিতা। আর অবিবাহিতা মেয়ে যদি বাচ্চার মা হয়, তাহলে সমাজ সেই সন্তানকে বলবে বিজন্মা। আর তখন সেই সন্তান তার মাকে নিচু নজরে দেখবে। কিন্তু বাবা মা, আমার এখানে দোষ কোথায় যে আমি এত কষ্ট পাচ্ছি? আমি তো শুধু ভালোবাসার টানে ওই বাবুর প্রেমের মিথ্যা নাটকে পড়ে নিজের জীবনটাকে শেষ করে ফেললাম। এখন শুধু তুই আমার সবকিছু। তোকে নিয়েই বাকি জীবনটা আবারও ওই গড় পঞ্চকোটে কাটাবো। কিন্তু আর ওই পাপের পথে নয়। দরকার পড়লে ঠিকই কাজ করব, কিন্তু আর নিজেকে পরপুরুষের সামনে বিকিয়ে দেব না। এরপর রূপমতি ওই ছেলের নাম রাখলো রক্তিম। এরপর বেশ কয়েকটা বাড়িতে ঠিকই কাজের দায়িত্ব পেয়েছিল রূপমতি, আর সেই সমস্ত বাড়ি থেকে একবেলার খাবারও পেত। কিন্তু ও সেই খাবার নিজে খেত না, বরং সেটাকে বাড়িতে নিয়ে আসতো রক্তিমকে খাওয়ানোর জন্য। এইভাবে বেশ কিছুদিন কষ্টে সৃষ্টে চলে যাচ্ছিল মা ছেলের। কিন্তু এরপরই ঘটল একটা অঘটন। রূপমতি যে শহরের বাবুটার বাড়িতে কাজ করত, সেই বাড়ির বাবুটার নজর ছিল রূপমতির উপর। অনেকবার চেষ্টা করেছিল রূপমতিকে বাগে আনবার, কিন্তু পারেনি। আজ কিন্তু যখন রূপমতি রক্তিমকে দুপুরের খাওয়াটা খাইয়ে বাহির মহলে তক্তপোষের পাশে মেঝেতে কাপড় বিছিয়ে শুয়ে দিয়ে বাড়ির বাকি কাজগুলো করছিল, ঠিক তখনই চুপিসারে ওই বাবু রূপমতির কাছে গিয়ে ওর হাতটা চেপে ধরল। এই দৃশ্য দেখে রূপমতি যেই চিৎকার করতে যাবে, অমনি ওই বাবু রূপমতির মুখটা চেপে ধরল, আর তারপর রূপমতিকে বলল, আমি তোমাকে চিনি সুন্দরী, তুমি সেই রূপমতি বাই। আমি পঞ্চকোটে তোমার আখাড়ায় গিয়েছিলাম, কিন্তু তোমাকে যে এইভাবে এখানে পেয়ে যাব সেটা স্বপ্নেও ভাবিনি। এসো রূপমতি, আমার ভেতরে জ্বলতে থাকা কামের আগুনকে নিভিয়ে দাও তুমি। এই বলে ওই বাবু রূপমতিকে
জোর করে নিজের ঘরে নিয়ে গেল। আর তারপরই ওখানেই রূপমতির উপর চরম অত্যাচার করলো। চিৎকার চেঁচামেচির শব্দ শুনেই বাবুর গিন্নি ছুটে এলো ওই ঘরে, আর এসে দুজনকে অসংলগ্ন অবস্থায় দেখতে পায়। কিন্তু ওই বাবু নিজেকে নির্দোষ প্রমাণ করবার জন্য ওর গিন্নিকে বলল, গিন্নি, তোমার এই ঠিক এক কাজের মেয়েটার চরিত্র ভালো না। আমাদের ভালো মানুষ পেয়ে নিজের কামনাকে চরিতার্থ করার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে রূপমতি গিন্নিমার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন গিন্নিমা, আমি কিচ্ছু করিনি। উনি আমাকে জোর করে টেনে এনেছিলেন এই ঘরে। আর তারপর আর আমাকে মিথ্যে কথা বলিস না তো রূপমতি। আমার কাছে পুরো ঘটনাটা দিনের আলোর মতো পরিষ্কার। না রূপমতি, তোকে আর এখানে রাখা যাবে না। তুই এক্ষুনি এই মুহূর্তে আমার ভদ্রাসন থেকে চলে যা। এরকম নষ্টা চরিত্রের মেয়ে মানুষকে আমার বাড়িতে স্থান দেব না। এই কথা বলেই বাবুর গিন্নি রূপমতি আর ওর ছেলেকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। চোখের জল নিয়ে রূপমতি ওর ছেলেকে নিয়ে আর ফিরে গেল না এই বাগান বাড়িতে, বরং এবারও ওর ছেলেকে নিয়ে হাওড়া স্টেশনে এলো পুরুলিয়ায় ফিরে যাওয়ার জন্য। আর ঠিক এই সময় হঠাৎই ওর সাথে দেখা হয়ে গেল ওদের বাইজি দলের মুখিয়া কাঞ্চনা বাইয়ের সঙ্গে। কাঞ্চনা ওকে আর ওর বাচ্চাকে দেখে ওদের বলল, কি রে রূপমতি, তুই কাউকে কিছু না বলে কলকাতায় চলে এলে? আর এই বাচ্চাটা? মুখিয়াজি, আমি ভালোবেসে ঠকেছি। ওই ছোট বাবু আমাকে নিজের মিথ্যে প্রেমের জালে জড়িয়ে আমার শরীরটাকে নিয়ে কামের খেলা খেলে আজ আমার এই নারী ছেড়া ধনকে অস্বীকার করে চলে গেছে। আর আমি এই অচেনা অজানা শহরে একা একা এই বাচ্চাটাকে নিয়ে একটু আশ্রয়ের জন্য কুকুরের মতো ঘুরে বেড়াচ্ছি। কিন্তু এখানেও আবার আমাকে বলাৎকার হতে হয়েছে। আমি আর পারছি না মুখিয়াজি, আর পারছি না। না রূপমতি, তুই কাঁদিস না, তোকে ঘুরে দাঁড়াতেই হবে। তুই চল আমার সাথে, পঞ্চকোটে চল। ওখানে গিয়ে ওই ছোট বাবুর মুখোমুখি হয়ে নিজের অধিকারটা বুঝে নে। আমি আছি তোর সাথে। এরপর রূপমতি কাঞ্চনার সাথে সেদিন আবার পঞ্চকোটের উদ্দেশ্যেই রওনা দিল। যথারীতি সেদিন সন্ধ্যের মধ্যেই ওরা পৌঁছে গেল পুরুলিয়া। জমিদার বাড়িতে পৌঁছে কাঞ্চনা রূপমতি আর ওর ছেলেকে নিয়ে সে দাঁড়ালো বাহির মহলে। আর সেখানে দাঁড়িয়ে কাঞ্চনা জোর গলায় জমিদার বাবুকে ডাকলো, জমিদার বাবু, ও জমিদার বাবু, কোথায় আপনি? বেরিয়ে আসুন, আমি কাঞ্চনা বাই এসেছি। আর ঘরে বসে থাকলে লাভ হবে না। আপনার সাধের ছোট ছেলের গুণকীর্তন শোনাতেই আমি এসেছি। কি ভেবেছেন কি আপনারা আমাদের সাথে যা ইচ্ছে তাই করা যায়? আমরা আপনাদের কাম লালসা মেটানোর জিনিস? কাঞ্চনা চেঁচামেচি শুনে জমিদার বাবু সহ গোটা জমিদার বাড়ির সদস্যরা বাহির মহলে এসে উপস্থিত হয়েছে। এরপর জমিদার বাবু কাঞ্চনাকে বললেন, কি ব্যাপার, কে তোমরা? আর এইভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? ভুলে যেও না এটা আমার, অর্থাৎ জমিদার বিমলা প্রসাদের ভদ্রাসন। এখানে গলার আওয়াজ নিচু রেখে কথা বলো। বাহ জমিদার বাবু, আপনি নিজে ভদ্রতার উপদেশ দিচ্ছেন। তাহলে নিজের ছোট ছেলের বেলায় সেই ভদ্রতার শিক্ষা কোথায় ছিল? আপনি নিজের ছোট ছেলেকে কি খালি কামের শিক্ষাই দিয়েছিলেন? এই যে ছোট বাবু আমার সামনে নিজের স্ত্রী আর সন্তানকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছেন। আপনি কি জানেন জমিদার বাবু, আপনার এই ছোট ছেলে বিয়ের আগে নিজের কাম বাসনা চরিতার্থ করার জন্য আমাদের বাইজিদের আখড়ায় আসে, আর সেখানে আমাকে মানে এই রূপমতি ভাইকে নিজের মিথ্যে প্রেমের জালে জড়িয়ে কলকাতা একটা বাগান বাড়িতে নিয়ে আসেন।
আর সেখানে মাসখানেক ধরে আমার উপর নিজের বিকৃত যৌন লালসাকে মিটিয়েছিল। আর তারপর যখন আমি গর্ভবতী হয়ে পড়ি, তখন সমস্ত সম্পর্ককে অস্বীকার করে উনি আপনার সুপুত্রটি সেজে আমাকে ত্যাগ করে এখানে চলে এসে সংসারী হয়েছেন। আর আমি আর আমার সন্তান কলকাতার রাস্তায় রাস্তায় লোকের দরজায় দরজায় সাহায্যের জন্য ঘুরেছি, কিন্তু কেউ সাহায্য করেনি। জমিদার বাবু, এই সন্তান আপনাদের পরিবারের সদস্য, এর মধ্যে কোনো পাপ নেই। একে দয়া করে আপনারা গ্রহণ করুন। আমি শুধু এইটুকুই চাই আপনাদের কাছ থেকে। রূপমতির কথা শুনে কুমুদিনী জমিদার বাবুকে বলল, বাবা মশাই, আপনি ওই নষ্টা মেয়েটার কোনো কথা শুনবেন না, কিন্তু ও সব মিথ্যে বলছে। আমাদের পরিবারকে আর আমার স্বামীকে বদনাম করবার জন্য এই সব কিছু করছে। আর এই বাচ্চাটা না জানি কার না কার বাপ। ও মাগো, একে কিন্তু আমাদের বাড়িতে ওঠানো একদম ক্ষতির কারণ হবে। আপনি দেখে নেবেন বাবা মশাই, আমার কথা মিলিয়ে নেবেন আপনি। কিন্তু জমিদার বাবু বিচক্ষণ মানুষ, আর এই গ্রামের সবাই ওনার বিচারের প্রশংসাও করেন। আর তাই এইবারও উনি ন্যায় বিচারই করলেন। উনি এবার রূপমতিকে বললেন, দেখো, আমি সত্যিই জানি না তোমার কথায় কতটা সত্যি আর কতটা মিথ্যা আছে, কিন্তু যদি সত্যি এরম কিছু ঘটে থাকে তাহলে আমি তোমাকে আশ্রয় দেব। আজ থেকে তুমি এই বাড়িতেই ঠিকই কাজ করবে, আর তোমার ছেলেকে সঙ্গে নিয়ে এখানেই থাকবে। হ্যাঁ। জমিদার বাবুর এই সিদ্ধান্তে রূপমতি খুশি হলো, আর তার সাথে কাঞ্চনাও। কিন্তু তীর্থবতী আর কুমুদিনী এই সিদ্ধান্তে খুশি ছিল না। আর এরপর থেকেই ওরা রূপমতি আর ওর ছেলের ক্ষতির চেষ্টা শুরু করলো। তীর্থবতীর রাতের ঘুম চলে গিয়েছিল। সবসময় একটাই চিন্তা ওর মাথায় ঘুরছিল, আর সেটা হলো যদি ওই অবৈধ ছেলে ভবিষ্যতে সম্পত্তির ভাগ চায় তখন কি হবে। কারণ ও বড় হলে রূপমতি নিশ্চয় ওকে সমস্ত কথাই খুলে বলবে, আর তখনও সম্পত্তি চাইবেই। আর এইটাই তো স্বাভাবিক। আর তাই যে করেই হোক ওই ছেলেকে পথ থেকে সরিয়ে ফেলতেই হবে। এইসব নৃশংস পরিকল্পনা চলতো তীর্থবতীর মাথায়। যাই হোক, এইভাবেই কেটে গেল আরো কয়েক বছর। আর এখন রূপমতির ছেলে রক্তিম 10 বছরে পা দিয়েছে। আর এখন ওর মায়ের সাথে জমিদার বাড়ির বিভিন্ন ছোট বড় কাজেও হাত লাগাতো। ছেলেকে এইসব করতে দেখে রূপমতি ওকে বলতো, খোকা, তুই কেন এগুলো করছিস? এগুলো ছেলেরা করে না, এই কাজ শুধুমাত্র মহিলাদের। আর তাছাড়া তোকে আমি বলেছিলাম না বর্ণ পরিচয় থেকে অক্ষরগুলোকে দেখে করতে, তুই সেগুলোকে বাদ দিয়ে এইসব করছিস। দেখ খোকা, আমরা খুব গরিব, তাই তোকে পাঠশালায় ভর্তি করতে পারছি না, কিন্তু তাই বলে তোকে পড়াবো না এটা তো হতে পারে না। খোকা, তোকে পড়তে হবে। আমি এবার বেতন পেলে তোকে পাঠশালায় ভর্তি করব। না মা, আমি তোমার সাথেই থাকবো। তোমার একা একা এত বড় বাড়ির কাজকর্ম করতে খুব কষ্ট হয়, তা আমি জানি। আর তাই আমিও আজ থেকে তোমার এই কাজে সাহায্য করব। তুমি নিজের খেয়াল রাখো মা, তোমার শরীর খারাপ হয়ে যাচ্ছে। ছেলের এই কথার উপর রূপমতি আর কিছুই বলতে পারল না। শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে নীরবে দুফোঁটা চোখের জল ফেলল। এখন এই ছেলেই ওর একমাত্র আশ্রয়। ছেলের মুখের দিকে তাকিয়েই ওর বেঁচে থাকা। প্রায় প্রতিদিন সন্ধ্যাবেলা রক্তিম জমিদার বাড়ির পেছনে শ্বেত টিলার উপরে থাকা শিব মন্দিরটায় গিয়ে চোখের জল ফেলতে ফেলতে মহাদেবকে বলতো, ঠাকুর, আমাকে তাড়াতাড়ি বড় করিয়ে দাও। আমি যদি বড় হয়ে যাই তাহলে মায়ের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমি তখন মাকে নিয়ে অনেক দূর চলে যাব, যেখানে গেলে মায়ের আর মন খারাপ থাকবে না। আমাকে তাড়াতাড়ি বড় করিয়ে দাও ঠাকুর, বড় করিয়ে দাও। এইভাবে মহাদেবের সামনে নিজের দুঃখের কথা জানাতো রক্তিম। কিন্তু ও তখনও বুঝতে পারেনি এই শ্বেত টিলাই হবে ওর মৃত্যু ক্ষেত্র। এদিকে তীর্থবতী নিজের দুশ্চিন্তার কথা কুমুদিনীকে বলাতে
কুমুদিনী তীর্থপতিকে বলল, মেরে ফেলুন, ওই পাপকে আপনি চিরতরে শেষ করে দিন। না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। যে পাপকে আপনি নিজের হাতে জন্ম দিয়েছিলেন, আজ সেই পাপকে আপনাকেই বলি দিতে হবে। আর তা হলেই আপনার ওই বিয়ের আগের কুকর্মে একেবারে জবনিকা পতন হবে, আর আমাদের সম্পত্তিও সুরক্ষিত হয়ে যাবে। কেউ কিচ্ছু টের পাবে না। রাতারাতি এই পুরো ঘটনাটা ঘটে যাবে। আপনি শুধু দুজন বিশ্বস্ত ভাড়াটে খুনিকে ওই শ্বেত টিলায় পাঠিয়ে দিন, বাকি কাজটা ওরা নিজেরাই করে ফেলবে। কুমুদিনীর কথায় তীর্থপতির মনের ভেতরে ঘুমন্ত শয়তানটা আবারও জাগরিত হলো। আরও তখনই লেঠেল বাহিনীর মধ্যে থেকে দুজন লেঠেলকে ডেকে পাঠালো। এরপর তীর্থপতি ওদের বলল, দেখো, তোমাদের আমি মোটা অঙ্কের টাকা দেবো, শুধুমাত্র আমার একটা কাজ করে দিতে হবে। কাজটা কিন্তু গোপনে সারতে হবে, যাতে কাকপক্ষীতেও টের না পায়। শোনো, তোমাদের ওই রূপমতির ছেলে রক্তিমকে মেরে ফেলতে হবে, কারণ ও বেঁচে থাকলে আমার সম্পত্তির ওপরও ভাগ বসাবেই, কিন্তু আমি তা কিছুতেই হতে দেব না, তাই ওকে মরতে হবে। যাও যাও যাও, তোমরা শ্বেত টিলায় গিয়ে ওর ওই ভবলীলা সাঙ্গ করে দাও, যাও। তীর্থপতির নির্দেশে ওই দুই লেঠেল হাতে বল্লম নিয়ে জমিদার বাড়ির পেছনের দরজা দিয়ে এগিয়ে চলল শ্বেত টিলার দিকে। সেদিন ছিল ভরা পূর্ণিমা, চারিদিক ভেসে যাচ্ছিল জ্যোৎস্নার মহাময় আলোতে। আর সেই আলোতে ওই দুই লেঠেল দেখতে পেল শিব মন্দিরে আরতি শেষ হয়ে গিয়ে মন্দির বন্ধ হয়ে গেছে। আর সেই মন্দির থেকে কিছুটা দূরে টিলার ঠিক মাঝখানে বসে আছে রক্তিম। এরপর ওরা ধীরে ধীরে টিলার উপর উঠে এলো, আর তারপর রক্তিমকে উদ্দেশ্য করে বলল, কে বাইজির ছেলে, এখানে একা বসে কাঁদছিস কেন? না, তোকে আর কাঁদতে হবে না, এখন আমরা এসে গেছি। আর আমরা এখানে এমনি এমনি আসিনি, আমরা এখানে এসেছি তোকে তোর সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দিতে। আমাদের পর আর তোর জীবনে কোনো কষ্ট দুঃখ থাকবে না, আর তোর মাও বেশ ভালো থাকবে। ওদের এই কথা শুনে রক্তিম ওদের দিকে ফিরে তাকিয়ে মুখে হাসি নিয়েই বলল, তোমরা সত্যি বলছো? তোমরা আমার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে, আর আমার মাও ভালো থাকবে? হ্যাঁ রক্তিম, তার জন্য তোকে কিছু একটা দিতে হবে, তবে গিয়েই তোর ইচ্ছে পূরণ হবে। এই বলে ওই দুই লেঠেল রক্তিমের দুই হাত শক্ত করে চেপে ধরল, আর তারপর ওকে বলল, রক্তিম, তুই মরে গেলেই সকলে শান্তি পাবে, কারণ তুই অবৈধ সন্তান, আর তোর মা সে তো নিজেই পরপুরুষের ভোগের সামগ্রী। তুই তো না চাইতে এই পৃথিবীতে এসেছিলিস, আর সেই ভুলটাই শুধরানোর জন্য ছোটবাবু নিজে আমাদের এখানে পাঠিয়েছেন, যাতে আমরা তোকে মেরে ওনার সেই ভুলটাকে শুধরে দিতে পারি। রক্তিম, তুই মর, তোকে মরতেই হবে। এরপর ওরা রক্তিমকে বল্লভ দিয়ে মেরে ওর শরীরটাকে টিলার উপর থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। মরবার আগে রক্তিম শুধু একটিবারের জন্য চিৎকার করে বলেছিল, মা, আমাকে বাঁচাও। কিন্তু হতভাগিনী রূপমতি জানতেও পারল না ওর অলক্ষ্যে এত বড় সর্বনাশ ঘটে গেছে। রক্তিম টিলা থেকে পড়ে মারা যায়। তীর্থপতির পরিকল্পনাও সফল হয়ে যায়। যথারীতি কাজ শেষ করে লেঠেলরা ফিরে আসে তীর্থপতির কাছে, আর এসে তীর্থপতিকে সমস্ত কথা বলে। সব শোনার পর তীর্থপতি একটা দীর্ঘশ্বাস ফেলে লেঠেলদের প্রাপ্য টাকা মিটিয়ে দিল। এখনও পুরোপুরি নিশ্চিন্ত, কিন্তু ছেলেকে জমিদার বাড়ির ভেতরে কোথাও না দেখতে পেয়ে ও জমিদার বাড়ির প্রত্যেকজন সদস্যকে গিয়ে বলল, আপনারা কি আমার ছেলেকে দেখেছেন? কিন্তু কেউই ওকে রক্তিমের সন্ধান দিতে পারল না। এরপর আর ঘরের ভেতরে না দেখে রূপমতি বেরিয়ে গেল জমিদার বাড়ির দিকে, কারণ ও জানতো বিকেলের দিকে রক্তিম শ্বেত টিলার শিব মন্দিরে যেত, আর সেখানে কিছুক্ষণ বসে আবার সন্ধ্যের মধ্যেই ফিরে আসতো। আর তাই এবার রূপমতি ওখানেই গেল, কিন্তু ওখানেও কেউ ছিল না। ছেলেকে না পেয়ে রূপমতি টিলার উপরেই বসে অজরে কেঁদে উঠল।
আর ওর কান্না শুনে পথ চলতি এক বয়স্ক ভদ্রলোক টিলার উপরে সে ওকে বলল, আরে তুমি তো জমিদার বাড়ির কাজের লোক, তুমি এত রাতে এখানে এসে এইভাবে কাজও কেন? কাকা, আমি আমার ছেলেকে কোথাও খুঁজে পাচ্ছি না। ও প্রতিদিন বিকেলে এই শিব মন্দিরে আসে আর সন্ধ্যার পর পরে বাড়ি ফিরে আসে, কিন্তু আজকে এতটা রাত হয়ে গেল ও বাড়ি ফেরেনি। আর জমিদার বাড়ির কেউই ওর হদিস দিতে পারেনি, আর আমিও এখানে এসে ওর কোনো সন্ধান পাচ্ছি না। কাকা, আমার এই পৃথিবীতে আমার ছেলে ছাড়া আর কেউ নেই। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না। কাকা, আপনি আমার একটু সাহায্য করুন। রূপমতির এই আকুতি শুনে ওই বয়স্ক ভদ্রলোক ওর সাথে রক্তিমকে খুঁজতে শুরু করলো। আর এই খুঁজতে খুঁজতে ওই ভদ্রলোকের নজর গেল টিলার পেছনের পাথুরে জমিটার দিকে। আর জ্যোৎস্নার আলোয় ও দেখলো একটা বাচ্চার মৃতদেহ পড়ে আছে ওখানে, আর রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। এরপরও রূপমতিকে সাথে নিয়ে তাড়াতাড়ি ওখানে গেল। ওখানে পৌঁছে ওই মর্মান্তিক দৃশ্য দেখে রূপমতি চিৎকার করে উঠল। ওর মুখ দিয়ে কোনো কথা আর বের হলো না, শুধু হাউ হাউ করে কেঁদে উঠল। নিজের ছেলের এহেন করুণ পরিণতি কোনো মাই মেনে নিতে পারে না। ছেলের মৃতদেহকে বুকে জড়িয়ে ওই শিব মন্দিরটার দিকে তাকিয়ে রূপমতি বলল, ঠাকুর, এবার তোমার সব ইচ্ছা পূরণ হয়েছে। আমাকে একদম একা করে তুমি নিশ্চয় অনেক শান্তি পেয়েছ। আমার বেঁচে থাকার শেষ সম্বলটাও চলে গেল। আর কি হবে এই জীবন রেখে? আমিও আমার ছেলের কাছে চলে যাব। থাকবো না আর এই পাপের জগতে। না, তুমি এই কাজ করতে পারো না, তোমাকে বাঁচতে হবে। তোমার ছেলের এই পরিণতি যে বা যারা করেছে তাদের শাস্তি নিজের চোখে না দেখে তুমি মরতে পারবে না, তোমাকে বাঁচতেই হবে। এরপর রূপমতি নিজের মরা ছেলেকে নিয়ে ফিরে এলো জমিদার বাড়িতে। আর সেখানে ফিরেও জমিদার বাবুকে বলল, কর্তা বাবু, আমার ছেলে আর বেঁচে নেই। এখন আপনি বলুন আমি কি নিয়ে বাঁচবো? আমার সব অবলম্বন আজ ধূলিসাৎ হয়ে গেল। আমি জানি আমার ছেলেকে খুন করা হয়েছে। কর্তা বাবু, আপনি এর বিচার করুন। আপনি তো ন্যায়পরায়ণ জমিদার, আপনি যা বিচার করবেন সেটা ন্যায়সঙ্গতই হবে। ঠিক আছে রূপমতি, আমি তোমার কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি। এই সময়ের মধ্যে তোমার ছেলের হত্যাকারীকে আমি নিশ্চয়ই খুঁজে বার করব, আর তার শাস্তিরও ব্যবস্থা করব। আর আমি তোমাকে একটা কথাও দিচ্ছি, যদি অপরাধী আমাদের পরিবারের কেউ হয় তবে সেও রেহাই পাবে না। এরপর সেদিন রাতে জমিদার বাবু রক্তিমের শেষকৃত্য সম্পন্ন করবার ব্যবস্থা করে দিলেন। আর রূপমতি বুকে পাথর চাপা দিয়ে নিজের ছেলেকে শেষ বিদায় দিল। এরপর কেটে গেল বেশ কয়েকটা দিন। আর তারপর হঠাৎই একদিন এক পূর্ণিমার মধ্যরাতে গড় পঞ্চকোটের শ্বেতশিলার উপর দিয়ে ভেসে এলো এক অপার্থিব কান্নার শব্দ, যে শব্দ পঞ্চকোটের প্রতিটা মানুষ এই রাতে শুনেছিল, এমনকি রূপমতিও শুনতে পেয়েছিল। আর এই শব্দ শুনে তীর্থপতির ঘুমটা ভেঙে গেল। আর ও এবার কুমুদিনীকে ডেকে তুলে বলল, কুমুদ, তুমি কি আওয়াজটা শুনতে পাচ্ছ? মনে হচ্ছে কোনো বাচ্চা ছেলের কান্নার শব্দ। বাবা, কি যে বলেন না আপনি। এখন আবার বাচ্চার কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? আপনি ঘুমান তো। কিন্তু এই কান্নার শব্দ থামলো না, বরং বেড়েই চলল। আর এইবার রূপমতির কণ্ঠস্বরও ভেসে এলো বাহির মহল থেকে, আমার ছেলে ফিরে এসেছে। সবাই শোনো, আমার ছেলে মরেনি, ও আবার ফিরে এসেছে। রক্তিম বাবা আমার, কাঁদিস না। তুই খুব তাড়াতাড়ি তোর ন্যায় বিচার পাবি। আমি তোর মা তোকে কথা দিচ্ছি। এইভাবে কেটে গেল সেই দিনের রাত। এরপর থেকে প্রায় প্রতি পূর্ণিমার রাতে এইরকমই অপার্থিব হাসি আর কান্নার শব্দ ভেসে আসতো ওখান থেকে। কিন্তু এরপর যে ঘটনাটা ঘটলো সেটা গোটা পঞ্চকোটবাসীদের কাছে আতঙ্কে পরিণত হলো। এরপর থেকে প্রতি পূর্ণিমার রাতে
গ্রামের অধিকাংশ লোকই একটা সাদা পোশাক পরিহিত বিকট দর্শন বাচ্চা ছেলেকে গ্রামের পথে ঘুরে বেড়াতে দেখতে পেত। আর গ্রামেও শুরু হলো শিশু মৃত্যু আর শিশু চুরির মতো ঘটনা। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাচ্চার লাশ ওই পাথুরে জমি আর শ্বেত টিলার উপর থেকে উদ্ধার করা হচ্ছিল। আবার সেই সঙ্গে রাত দুপুরে গ্রামবাসীরা নিজেদের ঘরের জানালার বাইরে এক ভয়ঙ্কর বিকট দর্শন মুখের অবয়বও দেখতে পেত, যার চোখ দুটো ছিল অস্বাভাবিক সাদা আর কপালে ছিল থেতলে যাবার চিহ্ন, আর সেখান থেকে গড়িয়ে পড়ছিল রক্ত। ঠোঁটের দুই পাশ দিয়ে দুটো তীক্ষ্ণ সদন্ত বেরিয়েছিল, আর সেই সঙ্গে শুনতে পেল গগন বিদারী অট্ট হাসি। এই দৃশ্য দেখে অনেকেই নিজের বাহ্যিক চেতনা হারিয়ে আত্মহত্যা পর্যন্ত করেছিল। জমিদার বাবুর কাছে প্রায় প্রতিদিনই এই রকমের খবর আসতে শুরু করলো, কিন্তু এই সমস্ত ভূত প্রেতের ব্যাপারে ঘোর নাস্তিক ছিল জমিদার বাবু। কিন্তু রূপমতি ওনাকে বলতো, না করতে বাবু, মিথ্যে নয়, ও আছে, ও মরেনি, আমার ছেলে মরেনি, ও ফিরে এসেছে। কিন্তু জানেন, ও মনে হয় আমার উপর রাগ করেছে, আর তাই তো একটিবারের জন্য নিজের মায়ের কাছে এলো না। জানি না কর্তাবাবু, আমি কি দোষ করেছি। এইবার সেদিন রাতে ঘটলো একটা ভয়াবহ ঘটনা। যথারীতি সেই দিন রাতের খাবার খেয়ে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখন রূপমতি শুনতে পেল এক অতি পরিচিত কণ্ঠস্বর। মা, আমি এসেছি, তুমি দরজাটা খুলে দাও। তোমার সাথে দেখা করবার জন্য আমি অনেক দূর থেকে এসেছি। রূপমতির কণ্ঠস্বর চিনতে ভুল হলো না। ও বুঝতে পারল রক্তিম এসেছে, আর তাই তাড়াতাড়ি দরজাটা খুলে দিল ও। আর সঙ্গে সঙ্গে একরা শীতল বাতাসে ঝাপটা এসে লাগলো ওর মুখে। ও এবার দেখলো ওর ঘরের দরজার ঠিক পাশেই এক ছায়ামূর্তি এসে দাঁড়িয়ে আছে। রক্তিম, বাবা আমার, এতদিন পর তোর মনে পড়লো মায়ের কথা। সবাই বলছে তুই মরে গেছিস, আর কোনোদিনও ফিরে আসবি না তুই আমার কাছে। আর তাই তো ওরা জোর করে তো শেষ কাজ সম্পন্ন করে দিল। আমি কিচ্ছু করতে পারলাম না। আমাকে এত সহজে কেউ সরিয়ে দিতে পারবে না। আমি আর বেঁচে নেই এটা ঠিকই, কিন্তু যতক্ষণ না আমার প্রতিশোধ পূরণ হচ্ছে ততক্ষণ আমি এখানেই থাকবো। পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাকে আমার প্রতিশোধ নেওয়া থেকে আটকায়। তুমি শুধু দেখতে থাকো মা, কিভাবে আমি আমার প্রতিশোধ তুলি। এই কথা বলে হাওয়ায় মিলিয়ে গেল ওই ছায়া মূর্তি। কিন্তু এইবার তীর্থপতির ভয় পাওয়ার সময় চলে এলো। তীর্থপতি বেশ নিশ্চিন্তেই নিজের ঘরে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎই ওর ঘুমটা ভেঙে গেল এক অপার্থিব শীতল স্পর্শে। আর চোখ খুলতেই ও দেখল এক অশরীরীর ছায়া ওর বিছানার পাশেই দাঁড়িয়ে আছে। অন্ধকারে শুধু ওর চোখ দুটো সাদা আলোর মতো দপদপ করে জ্বলছিল। এই দৃশ্য দেখে তীর্থপতি ভয়ার্ত গলায় বলল, কে তুমি? কেন এখানে এসেছো? আমাকে চিনতে পারছিস না শয়তান? আমি তোর অবৈধ সন্তান রক্তিম, যাকে তুই সম্পত্তির ভাগ দিবি না বলে শ্বেতটিলা থেকে দুইজন লেঠেলের মাধ্যমে আমাকে ঠেলে ফেলে দিয়েছিলিস। আর শ্বেতটিলা থেকে পড়ে আমি মারা যাই। নিজেকে খুব চালাক মনে করিস না। তুই যে চুপচাপ এই অপরাধটা করবি, আর কেউ কিছু টের পাবে না। না রে তীর্থপতি, আমি জানি তুই আমার অবৈধ বাপ, কিন্তু তবুও তুই আমার অপরাধী। তোকে আমি শাস্তি দেব, তোর অবস্থাও ঠিক ওই রকমই হবে যেমনটা আমার হয়েছিল। তোর হাতে আর মাত্র আজকের রাতটা রয়েছে, তারপরে আমি নিজে আসব তোকে শাস্তি দিতে। তীর্থপতি, তোর খেলা শেষ। তোর জন্য আমার মা অনেক কষ্ট পেয়েছে, আর আমি তোকে মেরে সেই সব কষ্টের হিসাব নেব।
তৈরি হয়ে যা তুই মৃত্যুর জন্যে। এই কথা বলে ওই ছায়ামূর্তি চলে গেল ওখান থেকে। ও চলে যেতেই তীর্থবতী তাড়াতাড়ি কুমুদিনীকে ডেকে তুলল। এরপর কুমুদিনী উঠতেই তীর্থবতী কুমুদিনীকে বলল, কুমুদ এসেছে, আমাদের শেষ করতেও ফিরে এসেছে। আমাকে বলে গেছে আমার হাতে আর মাত্র আজকে রাতটা রয়েছে, আর তারপরেই ও আমাকে ঠিক একইভাবে মারবে যেরকমভাবে আমরা ওকে মেরেছিলাম। আমাদের এর থেকে পরিত্রাণের জন্য কোনো ব্যবস্থা করতেই হবে কুমুদ, কিছু একটা করতে হবে। নিজের স্বামীর এহেন কথা শুনে কুমুদিনী ভয় পেয়ে গেল, আর তারপর ওরা দুজন ছুটে গেল জমিদার বাবুর ঘরে। সেখানে পৌঁছে জমিদার বাবুকে ওরা সমস্ত কথা খুলে বলাতে জমিদার বাবু রমাপতি আর নায়েব মশাইকে ডেকে পাঠালেন। ওরা আসতেই জমিদার বাবু ওদের সবাইকে বললেন, দেখো, অনেক দিন ধরেই এই বিষয়টা নিয়ে কথাবার্তা চলছে। এতদিন গ্রামবাসীরা বলতো, এখন খোদ জমিদার বাড়িতেই এই রকম কথাবার্তা উঠেছে। আমি এর বিহিত করবার জন্য একটা উপায় ভেবেছি। কলকাতায় তারানাথ তান্ত্রিক নামে একজন সুদক্ষ তান্ত্রিক থাকেন, আর তিনি এই নায়েব মশাইয়ের পরিচিত। হ্যাঁ, নায়েবের কাছ থেকে শুনেছিলাম যে উনি প্রেত সিদ্ধ, আর যে কোনো রকমের প্রেত শক্তিকে উনি দমন করতে পারেন। তাই আমি তোমাদেরকে না জানিয়েই ওনাকে এখানে আসবার জন্য একটা পত্র লিখেছিলাম। আর আমি চাই নায়েব, তুমি এই চিঠিটা নিয়ে আজকেই আমার এই ফিটন গাড়িটা নিয়ে কলকাতায় রওনা হয়ে যাও। তাহলে কাল বেলাবেলি তুমি ঠাকুরমশাইকে নিয়ে এখানে চলে আসতে পারবে। নায়েব, এখন তুমিই আমাদের ভরসা। তাই তুমি যত তাড়াতাড়ি ওনাকে এখানে নিয়ে আসতে পারবে তত তাড়াতাড়ি আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। এরপর নায়েব মশাই সেদিন রাতেই একজন দক্ষ চালককে নিয়ে হিটন গাড়িতে চেপে কলকাতায় আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এরপর যথারীতি পরের দিন সকাল 10টার মধ্যে উনি মঠ লেনে আমার বাড়িতে এসে উপস্থিত হলেন। আমি ওনাকে চিনতে পেরে ওনাকে বৈঠকখানায় বসালাম, আর তারপর উনি আমাকে একটা চিঠি দিয়ে বললেন, ঠাকুর মশাই, ও আসে প্রতি পূর্ণিমার রাতে এই গড় পঞ্চকোটের শ্বেত টিলার ওপরে ওই ভগ্নপ্রায় মন্দিরে, আর সারা রাত ধরে নানাবিধ অপ্রার্থিব কণ্ঠস্বর ভেসে আসে ওই মন্দির থেকে। কখনো চাপা কান্নার শব্দ, আবার কখনো খিলখিল করে হাসির শব্দ। ঠাকুর মশাই ও বড় অসহায় ছিল। বেঁচে থাকবার সময়ে ওর একমাত্র আশ্রয় ছিল ওর মা রূপমতি বাই। রূপমতি বাইকে যখন কেউ কোনো খারাপ কথা বলতো তখন ওর মনে প্রচণ্ড আঘাত লাগতো, আর তখনও চুপচাপ মনের দুঃখ ভোলানোর জন্য সন্ধ্যের পর ওই শ্বেত টিলার শিব মন্দিরের কাছে এসে বসে থাকত, আর ঠাকুরের সামনে চোখের জল ফেলত। কিন্তু একদিন এই পূর্ণিমার রাতে ঘটল এক মর্মান্তিক ঘটনা। মানুষ সম্পত্তির জন্য যে এত নিচে নামতে পারে তা সেদিন প্রমাণিত হয়ে গিয়েছিল। সম্পত্তির ভাগ না দিতে হয় এই কারণে ওর পরিবারের দুজন যুবক ওকে ওই শ্বেত টিলা থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। টাল সামলাতে না পেরে ও পড়ে যায় নিচে, আর পাথরে ওর মাথাটা লেগে একদম থেতলে যায়, আর সঙ্গে সঙ্গে মুখ থেকে রক্ত উঠে ওই স্থানেই মারা যায়। ঠাকুর মশাই ওর মা অর্থাৎ বাইজি রূপমতি ছেলের এই মৃত্যু আজও মেনে নিতে পারেনি, কারণ একমাত্র এই রূপমতি ছেলেকে পাগলের মতো ভালোবাসত। নায়েবমশাই, আমাদের দেরি করা একদমই উচিত হবে না, কারণ আজকেই পূর্ণিমা, আর এই সেদিন যেদিন রক্তিম মারা গিয়েছিল। আমরা যদি দেরি করি তাহলে বিপদ ঘটে যাবে। চলুন আমরা বরং বেরিয়ে পড়ি। এরপর আমরা বেরিয়ে পড়লাম পঞ্চকোটের উদ্দেশ্যে। গাড়ির চালক বেশ দক্ষ চালক হওয়ার জন্য হাওয়ার সাথে কথা বলতে বলতে এগিয়ে চলছিল গন্তব্যের দিকে। আর ঠিক বিকেলের কিছু পরেই আমরা এসে উপস্থিত হলাম পঞ্চকোটের জমিদার বাড়িতে।
নায়েব মশাই আমাকে সদর দরজা দিয়ে বাহির মহলে নিয়ে এলো। আর সেখানে এসেই আমি দেখলাম জমিদার বাবু অত্যন্ত চিন্তিত মুখে তক্তপোষের উপর বসে রয়েছেন। নায়েব মশাইয়ের ডাকে ওনার সম্বিত ফিরল, আর আমাকে দেখে উনি আমাকে বললেন, ঠাকুরমশাই আমার প্রণাম নেবেন। আমি এই গ্রামের জমিদার শ্রীযুক্ত বগলাচরণ ভট্টাচার্য। ঠাকুরমশাই, আপনি নিশ্চয়ই নায়েবের কাছ থেকে সব কিছু শুনেছেন। এখন আপনিই পারেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে। আপনিই আমাদের শেষ ভরসা এখন। দেখুন, আমাদের হাতে বেশি সময় নেই। পূর্ণিমার চাঁদ উঠলেই আমাদের সবাইকে ওই শ্বেতটিলায় যেতে হবে, আর ওখানে আজ একটা বিশেষ ক্রিয়াও করতে হবে। আর তবে গিয়েই আপনারা এই বিপদ থেকে মুক্ত হবেন। আপনি আপনার ভদ্রাসনের সকলকে, এমনকি আপনাদের কাজের লোক রূপমতিকে নিয়ে আমার সাথে শ্বেতটিলায় চলুন। আর কিছুক্ষণের মধ্যেই চাঁদ উঠবে, তার আগে আমাদেরকে ওখানে পৌঁছে যেতে হবে। এরপর আমার কথায় সম্মতি জানিয়ে জমিদার বাবু সকলকে নিয়ে শ্বেতটিলায় চললেন। যথারীতি মিনিট 20 মধ্যেই আমরা সকলে শ্বেতটিলা শিব মন্দিরে এসে উপস্থিত হলাম। আমি এবার আকাশের দিকে তাকিয়ে দেখলাম মেঘের ভেতর থেকে চাঁদের উদয় ঘটতে শুরু করেছে। আমি এবার ওনাদের সবাইকে বললাম, আপনারা সকলে শিব মন্দিরের দিকে এগিয়ে যান, আর যতক্ষণ না আমি বলছি ততক্ষণ আপনারা কেউ নিজের জায়গা থেকে নড়বেন না। এরপর আমি ওনাদের শিব মন্দিরের সামনে বসিয়ে ওনাদের চারপাশ দিয়ে একটা মন্ত্রপুত গণ্ডি কেটে দিলাম। আর তারপর যখন চাঁদের জ্যোৎস্না ধীরে ধীরে শ্বেতটিলার উপরে এসে পড়তে শুরু করলো, তখন আমি ওই অতৃপ্ত আত্মাকে আহ্বান করতে শুরু করলাম। রক্তিম, আমি জানি তুমি আমাদের আশেপাশেই আছো। আমি তোমার উপস্থিতির আভাস পাচ্ছি। তুমি আমার সামনে প্রকট হও, আমি তোমাকে দেখতে চাই রক্তিম। এই কথা বলে আমি কিছুটা গঙ্গা জল ছিটিয়ে দিলাম শ্বেতটিলার একটি নির্দিষ্ট দিকে। আর মুহূর্তের মধ্যেই আমরা শুনতে পেলাম এক চাপা অট্টহাসির শব্দ, যেন কোনো বাচ্চা ছেলে হাসছে। আমি দেখলাম যে আমার থেকে কয়েক হাত দূরে টিলার একদম প্রান্তের দিকে এক বছর 10-এর বাচ্চা ছেলে, যার পরনে ছিল সাদা বর্ণের পোশাক, আর যার মুখ ছিল ক্ষত বিক্ষত, কপালে ছিল যার আঘাতের চিহ্ন। সে উপস্থিত হয়েছে। আমি এবার ওকে বললাম, রক্তিম, তুমি কেন এইভাবে সকলের ক্ষতির কারণ হচ্ছ? এইভাবে ক্ষতি করে তুমি বা কি পাচ্ছ? আমি প্রতিশোধ নিতে এসেছি। আমার আর আমার মায়ের ওপর হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ নিতে আমার এখানে আসা। আমি আমার মাকে খুব ভালোবাসতাম, আর আমি ছিলাম আমার মায়ের একমাত্র সম্বল। কিন্তু ওই শয়তানটা আমাকে বাঁচতে দেয়নি, আমাকে সম্পত্তির লোভে খুন করেছিল। কিন্তু আমিও মরবার পর একদিনের জন্যেও নিশ্চিন্ত হতে পারিনি, কারণ আমার ভয় ছিল যদি ওই শয়তান আমার মতো আমার মাকেও। তাই আমি ফিরে এসেছি প্রতিশোধ নিতে। কাউকে রেহাই দেব না আমি। কে সেই খুনি? জমিদার বিমলা প্রসাদের ছোট ছেলে তীর্থপতি আর তার স্ত্রী কুমুদিনী। ওরাই পরিকল্পনা করে এই কাজ করেছে। ঠাকুর মশাই, আমি ছিলাম তীর্থপতির অবৈধ সন্তান। আমাদের এই কথার সময় হঠাৎই তীর্থপতি ভয়ার্ত কণ্ঠে চিৎকার করে গণ্ডি থেকে বেরিয়ে এলো। আর ঠিক সঙ্গে সঙ্গে আমরা সকলেই দেখলাম রক্তিমের অতৃপ্ত আত্মা তীর বেগে এগিয়ে এলো ওর দিকে। আর তারপর ওকে বলল, আমি বলেছিলাম না আজ তোর শেষ দিন, আর আজ তোকে মেরে তবেই আমার শান্তি হবে। নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা তুই। খোকা, এই তোর আর আমার অপরাধী। তুই একে ছাড়িস না। ওকে ছেড়ে দিলে ও আবারও একরকমই জঘন্য অপরাধ করবে। ওকে তুই শাস্তি দে। এরপর আমি দেখলাম রক্তিমের অতৃপ্ত আত্মা হাতে তুলে নিল একটা বল্লম, আর তারপর সেটার তীক্ষ্ণ ফলাটা বসিয়ে দিল তীর্থপতির বুকে। আর তীর্থপতি একটা গগন বিদারী চিৎকার করে উঠল, আর সেই সঙ্গে তাজা রক্তের ফল্গু ধারা গড়িয়ে পড়ল ক্ষতস্থান থেকে।
এরপর তীর্থপতির মৃত শরীরটাকে এক ধাক্কায় ওই পাথুরে জমিতে আছড়ে ফেলে দিল রক্তিমের অতৃপ্ত আত্মা। ঠাকুর মশাই, আজ আমার প্রতিশোধ নেওয়া সার্থক হলো। আমার মা এই শয়তান লোকটার জন্য অনেক কষ্ট পেয়েছিল, আর সেই সবের সাক্ষী ছিলাম আমি। আর তাই আজ নিজে ছেলে হওয়ার দায়িত্বটা আমি পূরণ করে গেলাম। আমার মা আমার জগৎ ছিল ঠাকুর মশাই। বেঁচে থাকতে মাকে তো কিছুই দিতে পারিনি, তাই মরে গিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে গেলাম। ঠাকুর মশাই, এবার আপনি আমাকে মুক্তি দিন। আপনার মতো এমন নিষ্ঠাবান তান্ত্রিকের হাতে মুক্তি পেয়ে আমি সেই অমৃত লোকের পথে পা বাড়াতে চাই। আমি এবার রক্তিমের কথা মতো কাল ভৈরবের বিভূতি আর গঙ্গা জল কিছুটা ওর দিকে ছিটিয়ে দিলাম, আর তারপর মন্ত্র পড়লাম। আমরা দেখলাম রক্তিমের শরীরটা এক উজ্জ্বল আলোক বলয়ে পরিণত হয়ে মহাশূন্যে মিলিয়ে যেতে লাগলো। এইসব মিটে যাবার পর আমি জমিদার বাবুকে বললাম, জমিদার বাবু, দেখলেন তো, পাপ কিন্তু তার বাপকেও ছাড়ে না। আজ আপনার ছোট ছেলে যদি এই অপরাধটা না করতো, তাহলে আজ হয়তো পরিস্থিতি এরকম হতো না। নিজের বিকৃত কাম আর সম্পত্তির লোভে অন্ধ হয়ে ও একের পর এক পাপ করে গিয়েছিল, কিন্তু আপনি ওকে শুধরাতেও পারেননি, আর সেই জন্য আজ এই মর্মান্তিক ঘটনাও ঘটে গেল। জমিদার বাবু, রূপমতী বাইরা পেটের দায় বাইজি তলে যুক্ত হয়, তার মানে এই নয় যে তাদের আপনারা কাম চরিতার্থ করবার বস্তু মনে করবেন। আশা করব আপনার বংশের উত্তরাধিকারীদের আপনি সঠিক শিক্ষাই দেবেন, যাতে এহেন ঘটনা আর না ঘটে। ঠাকুরমশাই, এইবার সঠিক বিচার পেল রূপমতী আর ওর ওই ছেলে রক্তিম। আমি একজন বিচারক, আপনার এই কথাকে পূর্ণ সমর্থন জানিয়ে বলছি, হ্যাঁ, আমি আমার ছোট ছেলের হাতে লাগাম ধরতে পারিনি। যদি পারতাম তাহলে। জমিদার বাবুর গলা ধরে এলো, উনি আর কিছুই বলতে পারলেন না। আমি এবার রূপমতীকে বললাম, রূপমতী, তোমার ছেলে সঠিক বিচার পেয়েছে। এবার তুমি নিজের ছেলের পরলৌকিক কাজ ভালোভাবে সম্পন্ন করো, যাতে তোমার ছেলে পরপারে ভালোভাবে যেতে পারে। ঠাকুর মশাই, আজ আপনি ছিলেন বলে আমার ছেলে মুক্তি পেল। ওর এই কষ্টের জীবন আমি আর দেখতে পাচ্ছিলাম না। আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ দিতে পারবো না ঠাকুর মশাই। এরপর আমি পরের দিন ভোরবেলায় ওখান থেকে কলকাতায় ফেরবার জন্য রওনা দিয়ে দিলাম। পরে আমি জানতে পেরেছিলাম জমিদার বাবু নিজের সম্পত্তির সিংহভাগ দিয়ে গড় পঞ্চকোটে দুস্থ ছেলে মেয়েদের জন্য স্কুল বানিয়ে দিয়েছিল, আর রূপমতীকে ওই স্কুলে রান্নার কাজে নিযুক্ত করেছিলেন।